সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আমেরিকার সঙ্গে ইউনুসের দেশ বিক্রির বাণিজ্য চুক্তিতে সাই দিয়ে দেশে ফেরার ছাড়পত্র পান তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জীবন দিয়েছিলেন দেশের জন্য, বিএনপির কাছে পুরস্কার মিলল, মেলার খুঁটি হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিজেপিকে বঙ্গজয়ের অভিনন্দন শেখ হাসিনার, বিশেষ শুভেচ্ছা শুভেন্দুকে। কি বললেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হামি 4 মাসে শিশু মৃত্যু 1180, ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের 3 নেতাকে শোকজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নেতাদের ছেলেমেয়েরাই স্কুল মাদ্রাসার শিক্ষার্থী। ফেনীতে ছাত্রদলের 2 বছরের কমিটি চলছে 8 বছর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জোটের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব অবরোধ সত্ত্বেও আরও কয়েক মাস টিকে থাকতে সক্ষম ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার। আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মা পারে হয়েছে সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত। হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্প্যাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয় সংশোধন, বাধা দেওয়া নয় পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল। একই রাস্তা নিয়েছিল জামায়াতও। কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন। তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপির শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে।
তার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না তা হল আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আগের সরকার করে গিয়েছিল সেই নিষেধাজ্ঞার কি হবে। শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে বলে এসেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যেই সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ, তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, মানে না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনার তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি, মানে তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামায়াত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে, ফলে তাদের সেই ক্ষুরধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দলনেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে বলে এসেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যে সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ, তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, মানে না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনার তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি মনে তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামায়াত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে, ফলে তাদের সেই ক্ষুরধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দলনেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। বঙ্গবন্ধুর সঙ্গে যখন ইন্দিরা গান্ধীর এই চুক্তিটি হয় তখনও বাংলাদেশের বাতাসে লাশ আর বারুদের গন্ধ। এখনকার ভারত আর তখনকার ভারতের মধ্যে বিস্তর ফারাক। তখন ভারত একটি স্বল্পোন্নত দেশ, ফি বছর দেশটির কোনো কোনো অঞ্চলে খাদ্যাভাব দেখা দেয়। এই সময়ে তাদের ঘাড়ের উপর বাংলাদেশ হতে যাওয়া প্রায় ১ কোটি শরণার্থীর বোঝা। এই বোঝার ভার বহন করা একটি বিরাট চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারত সরকার দেশের সকল মানুষের উপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেয়, যা ১৯৭৪ পর্যন্ত বলবৎ ছিল। যারা আজ দিল্লি না ঢাকা করে তারা কি এই খবর জানে? বঙ্গবন্ধু আর ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর, যা ২০০২ সালে শেষ হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন, তারপর জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া দেশ শাসন করেছেন। কেউই এই চুক্তি বাতিল করার প্রয়োজন মনে করেননি। অথচ এই চুক্তি স্বাক্ষর করার পরপরই নবগঠিত জাসদ-সহ নানা রঙের বামপন্থী দল, একাধিক সুশীল ব্যক্তি চারিদিকে এই চুক্তিকে গোলামির চুক্তি আখ্যা দিয়ে তা অনীতিবিলম্বে বাতিল করার জন্য চারিদিকে মাঠ গরম করার চেষ্টা করে। ১৯৭২ সালে স্বাক্ষরিত চুক্তিতে ১২টি ধারা ছিল। এই ধারাগুলোর মধ্যে ছিল শান্তি, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একসাথে কাজ করার অঙ্গীকার, জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে একে অন্যকে সহায়তা করা, জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি মেনে চলা, একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো ইত্যাদি। এমন সব উন্মুক্ত ও প্রকাশিত ধারাসমূহকে নিয়েও শেরেফ বঙ্গবন্ধুর শাসনকালকে প্রশ্নবিদ্ধ করার জন্য উল্লিখিত বিরোধী চক্রগুলি লুঙ্গিতে মালকোচা মেরে মাঠে নেমে পড়ে। অথচ গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দেশবিরোধী চুক্তি দেশে সংসদ নির্বাচন হওয়ার ৭২ ঘণ্টা আগে ইউনূস সরকার করে নিল, তা নিয়ে বর্তমান সরকারের কোনো রা নেই। অন্যদিকে খলিলুর রহমান বলেছেন তারা এই চুক্তি করার আগে বিএনপি ও জামায়াতকে তা অবহিত করেছেন, যদিও জামায়াত তা অস্বীকার করেছে। বিএনপি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ধরে নেওয়া যেতে পারে এই চুক্তিতে বিএনপির কোনো আপত্তি নেই বা ছিল না। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিতে কি আছে তার দু-একটা উদাহরণের দিকে তাকানো যাক। এখন থেকে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে তেল ক্রয় করতে হলে আপনাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে। বাংলাদেশ নিজের অর্থে যে কোনো দেশ থেকে তেল ক্রয় করবে, তার জন্য কেন যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে?
সম্প্রতি বাংলাদেশ রাশিয়া হতে তেল আমদানি করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন চেয়ে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র উভয় বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য। এই সংস্থার সদস্য দেশগুলি সেই ৯০-এর দশকে একমত হয়েছে যে সদস্য দেশগুলির সকল সদস্য নিজেদের মধ্যে অবাধে বাণিজ্য করতে পারবে। একটি দেশ কি আমদানি বা রপ্তানি করবে তা তাদের নিজস্ব ব্যাপার। সংশ্লিষ্ট দেশগুলি তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য শুল্ক নির্ধারণ করতে পারবে, চাইলে অশুল্ক বাধাও বলবৎ করতে পারবে। কোনো দেশ প্রকাশ্যে বলতে পারবে না অমুক দেশের পণ্য তারা বর্জন করবে। একজন ক্রেতা তার নিজের অর্থে কোনো দেশের পণ্য বা সেবা ক্রয় করবেন তা তার নিজের সিদ্ধান্ত। বাংলাদেশ তো যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং ক্রয়ের জন্য চুক্তি করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকার ফ্রান্স থেকে এয়ারবাস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এই ব্যাপারে কথা বলতে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো দিল্লি হয়ে ঢাকা সফর করেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির ফলে ফ্রান্স ও ইউরোপিয়ান ইউনিয়ন উষ্মা প্রকাশ করেছে। বাংলাদেশের তৈরি পোশাক সহ অনেক পণ্যের গন্তব্যস্থল ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি ও যুক্তরাজ্য। এমনও হতে পারে যুক্তরাষ্ট্র হতে বোয়িং ক্রয়ের কারণে এই সব দেশগুলি বাংলাদেশের পণ্যের উপর বাড়তি শুল্ক বসিয়ে দিতে পারে। বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী সাংবাদিকদের জানালেন এই রকম চুক্তি আরও অনেক দেশের সাথে আছে। তিনি উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়াকে নিয়ে আসলেন। তার জানা থাকা উচিত ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া বিশ্বের আনুমানিক ৮০ থেকে ৯০% সয়াবিন উৎপাদন করে। তারা তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনতে বাধ্য নয়, যা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। যুক্তরাষ্ট্র তো কোনো সয়াবিন উৎপাদন করে না। তারা এই সব দেশ থেকে এই পণ্য ক্রয় করে বাংলাদেশের কাছে ৩ বা ৪ গুণ দামে বিক্রয় করবে। টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠদের গলায় দড়ি বেঁধেছে বিসিকের মেলার আয়োজকেরা। কিন্তু এই দড়িটা আসলে কে বাঁধল সেটা নিয়ে কথা বলা দরকার। বিসিক একটা সরকারি সংস্থা, সরকার এখন বিএনপির। মেলার উদ্বোধন করেছেন সরকারের মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মানে রাষ্ট্রীয় উদ্যোগে সরকারি জমিতে সরকারি সংস্থার আয়োজনে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মানিত মানুষদের ভাস্কর্যের গলায় দড়ি উঠেছে। ঘটনাটা ৯ দিন ধরে চলেছে, কেউ দেখেনি, কেউ থামায়নি। বিসিকের সহকারী মহাব্যবস্থাপক বলছেন কে করেছে জানেন না। এই জানেন না কথাটাই সব বলে দেয়। বিএনপি সবসময় মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক সম্পত্তি বানাতে চেয়েছে, একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে গলা টিপে ধরেছে। এটা নতুন না। যে দলের জন্ম সেনাবাহিনী, যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজে একটা প্রহসনের ভোটের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন, সেই দলের কাছ থেকে বীরশ্রেষ্ঠদের প্রতি সম্মান আশা করাটাই হয়তো বোকামি। চলতি বছর ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনটার কথা মনে করুন। দেশের বড় রাজনৈতিক দলগুলো বাইরে, মানুষ ভোট কেন্দ্রে নেই, আর বিএনপি সেই শূন্য মাঠে একা খেলে চ্যাম্পিয়ন হয়ে মন্ত্রিসভা সাজিয়েছে। এই যে ক্ষমতায় বসার ধরন, এই যে রাষ্ট্রকে নিজের ব্যক্তিগত সুবিধার জায়গা মনে করার মানসিকতা, সেই একই মানসিকতা থেকেই বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যকে স্টলের খুঁটি হিসেবে ব্যবহার করা সম্ভব হয়। যে ৭ জন মানুষ এই দেশের জন্য সবচেয়ে বেশি দিয়েছেন, রাষ্ট্র তাদের সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে বীরশ্রেষ্ঠ উপাধিতে। সেই স্বীকৃতির প্রতীক ভাস্কর্যের গলায় কাপড়ের দোকানের দড়ি ঝুলছে, পাশে ময়লার স্তূপ। আর যে সরকারের আমলে এটা হলো, সেই সরকারের মন্ত্রী মেলার ফিতা কেটে হাসি মুখে ছবি তুলেছেন। এই ঘটনাকে শুধু অব্যবস্থাপনা বলে পার পাওয়ার সুযোগ নেই। অব্যবস্থাপনা হয় অজ্ঞতা থেকে, অসতর্কতা থেকে। কিন্তু ৯ দিন ধরে একটা সরকারি মেলা চলে, সরকারি কর্মকর্তারা আসেন, যান, মন্ত্রী উদ্বোধন করেন, আর বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় বাঁধা দড়ি কেউ একবারও চোখে পড়ে না। এটা অজ্ঞতা না, এটা উদাসীনতা। আর এই উদাসীনতাই বলে দেয় মুক্তিযুদ্ধ আর তার শহীদেরা এই সরকারের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। ব্যাপার না, এটাই তো দেশ স্বাধীন করার পুরস্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। অভিযুক্তদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্তরা হলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজা এবং সদস্য মোহাম্মদ জাহিদ হাসান ও মোহাম্মদ এস.এম. তানিম হাসান। বৃহস্পতিবার ৭ মে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দপ্তর সম্পাদক সহ-সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফেনী জেলা ছাত্রদলের কমিটি গঠন হয়েছে ২০১৮ সালের ১২ জুলাই। এর এক মাস পর ২২ অক্টোবর ৩৯৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতাদের প্রথম সারির সবাই বিবাহিত, কারো কারো ছেলেমেয়ে পড়ে স্কুল মাদ্রাসায়। শুধু তাই নয়, জেনারেশন গ্যাপে এসব নেতাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা মিশতে পারছেন না। ফলে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজ জেলা হলেও এখানে বিএনপির ভ্যানগার্ড হিসেবে ছাত্র সংগঠনটি দীর্ঘদিনের জৌলুস হারাতে বসেছে। গঠনতন্ত্র অনুসারে ২ বছর পরপর কমিটি করার নিয়ম এখন কাগজে কলমে। এ নিয়ে মাঝে মধ্যে পদধারী নেতাকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ করলেও সেই বিষয়ে দায়িত্বশীল পর্যায়ের কারও কোনো ভ্রুক্ষেপ নেই। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালাহুদ্দিন মামুন ২০০২ সালে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন ২০০১ সালে এসএসসি পাশ করেন। মামুন ১ মেয়ে ও ১ ছেলের জনক। এদের একজন ডাক্তারপাড়ার একটি স্কুলে অধ্যয়নরত। মোর্শেদ ১ মেয়ের জনক। এছাড়া সুপার 5-এ থাকা সিনিয়র সহসভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ১ ছেলে ও ১ মেয়ের জনক। সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদের একমাত্র ছেলে মাদ্রাসায় অধ্যয়নরত। সহসভাপতিদের মধ্যে তৌহিদুল ইসলাম আকাশ, আব্বাস পাটোয়ারি, মিজানুর রহমান রাসেল ও রিয়াদুল করিম জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। নিজাম উদ্দিন সোহাগ বর্তমানে পৌর যুবদলের সহসভাপতি। নাসির উদ্দিন মানিক পৌর যুবদলের সাবেক সদস্য। ইকবাল হোসেন রুমেই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আবুল খায়ের লিটন পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আবু জাফর চৌধুরী ও রেজাউল করিম লাকি ছাগলনাইয়া উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক। এছাড়া অপর সহসভাপতি ফখরুদ্দিন সেন্টু, মাইনুল হোসেন জ্যাকসন, ওসমান গানী মাহফুজ, বাপ্পা খন্দকার, আকবর হোসেন রনি, ইমাম হোসেন শামীম, মোজাম্মেল হোসেন রাজীব, ফখরুল করিম, সাজ্জাদ হোসেন দোলন, ইমাম হোসেন রাজন, হাসান মাহমুদ, মাইনুদ্দিন রিমন, সাইফুদ্দিন চৌধুরী মুকুল, হুমায়ুন কবির, ইউনুস রুবেল, আজহারুল ইসলাম সোহেল, ফখরুল ইসলাম সুমন, গোলাম কিবরিয়া বিবাহিত। কাজী জামশেদুর রহমান ফটিক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার রয়েছেন। এই কমিটির যুগ্ম সম্পাদকদের মধ্যে মঞ্জুর হোসেন মঞ্জু, আলমগীর হোসেন, আলাউদ্দিন রুমন, রশিদ আহমেদ মজুমদার, কপিল উদ্দিন পাটোয়ারি, গোলাম মোর্শেদ শুভ, আবু তাহের মিয়াজি, আকরাম হোসেন রাসেল, ফজলে রাব্বি, তাজুল ইসলাম পাবেল, দিন মুহাম্মদ বিদার, রহমতুল্লাহ জিঙ্কুও বিয়ে করে সংসারী হয়েছেন। সংগঠনের বিভিন্ন সূত্র জানায়, পূর্ণাঙ্গ কমিটির অনেকে ছাত্র রাজনীতিতে নিষ্প্রভ ভূমিকায় রয়েছেন। ২ বছর মেয়াদের এই কমিটি ৮ বছর পেরিয়ে যাওয়ায় পরিবারের তাগিদে কেউ আইনজীবী, কেউ প্রবাসী কিংবা ব্যবসায়ী। এই কমিটিতে থাকা প্রায় সব নেতারই এখন আর ছাত্রত্ব নেই। কারো কারো থাকলেও তারা পড়াশোনায় অনিয়মিত। এমনকি আগামী কমিটির নেতৃত্ব প্রত্যাশীদের অনেকে বিবাহিত বলে জানা গেছে। এদিকে পুনর্গঠনের কথা বলে ভেঙে দেওয়া হলেও গত ১.৫ বছর ধরে সদর উপজেলা কমিটি নেই। ২০২১ সালে পৌর আহ্বায়ক কমিটি করা হলেও ওয়ার্ড পর্যায়ে তারা কোনো কমিটি করতে পারেনি। তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়েও সাংগঠনিক কর্মকাণ্ড থেমে থাকেনি। তবুও ছাত্রদলের জেলা কমিটির মেয়াদ ৮ বছর পেরিয়ে গেলেও সম্মেলন হয়নি। বর্তমান কমিটির অনেকে বয়স সীমারেখায় আগামী কমিটিতে আটকে যেতে পারেন। এতে করে দীর্ঘমেয়াদী নেতৃত্ব সংকটের আশঙ্কা করছেন তারা। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুদের বয়স ছিল ৬ মাস, ৭ মাস ও ৮ মাস। এদিকে বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১.৫ শতাধিক রোগী।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিক রোগী। হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় রোগীদের স্বজনদের মধ্যে উদ্বেগও বাড়ছে। তারা হাসপাতালগুলোতে বেড সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সেবার মান আরও উন্নত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আইসিইউ বেড বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভাগ জুড়ে প্রায় 13.5 লাখ মানুষকে হামের টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 12.5 লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার 96% বেশি। আগামী 20 তারিখ পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। চলচ্চিত্র জগতের সুপারস্টার থেকে রাজনীতির শীর্ষে ওঠার বহুল আলোচিত পথ অনুসরণ করে তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে জোরালো ইঙ্গিত মিলেছে। গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম বা টিভিকে প্রথমবার অংশ নিয়েই 234টির মধ্যে 108টি আসনে জয় পেয়ে তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ 62 বছরের আধিপত্য ভেঙে দেয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শুরু হয় টান টান রাজনৈতিক নাটক। রাজ্যপাল আর.ভি. অর্লেকার স্পষ্ট জানিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। টানা কয়েক দফা বৈঠকের পরও একই অবস্থানে অনড় থাকেন তিনি এবং প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। নিজ দলের আসন সংখ্যা যথেষ্ট না হওয়ায় বিজয়কে জোটসঙ্গী খুঁজতে হয়। প্রথমে কংগ্রেস ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে টিভিকে 5টি আসনের সমর্থন দিতে রাজি হয়। তবে শর্ত ছিল বিজেপির মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে কোনো জোট নয়। এরপর বিদুথালায় চিরুথাইগাল কাচ্ছি বা ভিসিকে, সিপিআইএম এবং সিপিআই এর সঙ্গে আলোচনা শুরু করে টিভিকে। শেষ পর্যন্ত ভিসিকে ও বাম দলগুলির সমর্থন বিজয়ের পক্ষেই যায়। এই 3 দলের মোট 6টি আসন যোগ হওয়ায় টিভিকে জোটের সংখ্যা দাঁড়ায় ঠিক 118তে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সীমায়। সূত্রের খবর, জোটে থাকা প্রতিটি দল নতুন সরকারে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেতে পারে। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় বিজয়ের চেন্নাইয়ের বাসভবনের বাইরে টিভিকে স্লোগানে মুখর হয়ে ওঠে সমর্থকদের ভিড়। অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য সমঝোতা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত আদর্শগত ও সাংগঠনিক বিরোধের কারণে সেই আলোচনা বাস্তব রূপ নেয়নি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে ইরান। এরপর গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে পারে দেশটি। এই সপ্তাহে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের কাছে জমা দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 4 জন কর্মকর্তার বরাত দিয়ে কথা জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এই প্রতিবেদনটি তেহরানের ওপর মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের কার্যকারিতা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সামরিক অবকাঠামো এবং অস্ত্রাগার লক্ষ্য করে সপ্তাহব্যাপী মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের যথেষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অটুট রয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কাছে যুদ্ধ পূর্ববর্তী সময়ের মোবাইল লঞ্চারের প্রায় 75% এবং ক্ষেপণাস্ত্রের প্রায় 70% এখনও মজুদ রয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, এমন প্রমাণ রয়েছে যে ইরানের শাসক গোষ্ঠী তাদের প্রায় সকল ভূগর্ভস্থ অস্ত্রাগার পুনরুদ্ধার করে পুনরায় চালু, কিছু ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র মেরামত এবং এমনকি যুদ্ধ শুরুর সময় প্রায় প্রস্তুত থাকা কিছু নতুন ক্ষেপণাস্ত্র জড়ো করতে সক্ষম হয়েছে। তবে ট্রাম্প বুধবার আবারও বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের সম্ভবত 18 থেকে 19% অবশিষ্ট আছে, কিন্তু আগের তুলনায় তা খুব বেশি নয়। তবে এক মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে সিআইএর পূর্বাভাসের চেয়েও বেশি সময় ধরে ইরান নিষেধাজ্ঞা ও সামরিক চাপ সহ্য করতে সক্ষম হতে পারে।
ওই কর্মকর্তা বলেন, ইরানের নেতৃত্ব আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ এবং ক্রমবর্ধমান আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে তারা মার্কিন রাজনৈতিক আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে টিকে থাকতে পারবে।